এতটা নিশ্চিতভাবে ইতিপূর্বে কোনোদিন আমি বলিনি। হাওয়ায় ভেসে আমি সাধারণত কোনো কথা বলি না। আমার সব খবর সূত্র নির্ভর। সবসময় যে সূত্রের খবর মিলে যায় তা নয়, সেটা হওয়াটাও সম্ভব নয়। কেননা বিশ্বজুড়ে ভূ রাজনীতি এত জটিল হয়ে উঠেছে যে আপাতভাবে যে অবিশ্বাস্য তাও এখন ঘটছে। 2-3 মাস আগে কেউ কি ভাবতে পেরেছিলেন আমেরিকার বিরুদ্ধে ইউরোপের ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলো সৈন্য সাজাবে? আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে নয়। সামরিক প্রতিরোধ গড়ে তুলবে। গ্রিনল্যান্ড নিয়ে সেটাই হতে চলেছে। কেউ কি ভেবেছিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতার বার্তায় বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? কেউ ভাবেননি, কিন্তু সেটাও হচ্ছে। আসি আজকের আলোচনার প্রসঙ্গে। একেবারে হাতে গরম টাটকা খবর যা সব পাচ্ছি, তা যদি আবার হঠাৎ করে নতুন কোনো পরিস্থিতির দরুন পাল্টে না যায়, তাহলে 12ই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না। নির্বাচন হবে কয়েক মাস পরে। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত নন, আসতে পারেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে, কিংবা কোনো সরকারেরই প্রধান নন, তিনি চলে আসতে পারেন। তখন একটা প্রশ্ন আসবে যে তার বিরুদ্ধে তো নানা রকম মামলা আছে, তার মৃত্যুদণ্ডের সাজা আছে। এই সময় কি তার আশাটা তার পক্ষে নিরাপদ কিনা, আমরা সেসব আলোচনায় যাব। তবে তার আগে বলি, তিনি আসার আগে মোহাম্মদ ইউনূস তার দায়িত্বে ইস্তফা দিয়ে চলে যাবেন। যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশে নয়, পৃথিবীতে ছোটখাটো এমন বেশ কিছু দেশ আছে যেখানে বড়সড় পরিমাণের ডলার জমা দিয়ে নাগরিকত্ব পাওয়া যায়। সম্ভাবনা আছে তেমন কোনো দেশে যাবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় যাবেন সে জল্পনা বাদ দিয়ে এটা বলা ভালো তিনি চলে যাচ্ছেন। এবার 2 কথা বলি, কি এমন পরিস্থিতি হলো যে আমি এতটা জোর দিয়ে বলছি যে শেখ হাসিনা ফিরছেন দেশে? এর উত্তর একটাই, অন্য কারো কথা নয়। এমন ইচ্ছার এবং সিদ্ধান্তের কথা নিজেই বলেছেন নেত্রী। কিন্তু হঠাৎ করে এখন তিনি বলতে গেলেন কেন এ কথা? এটা কি কেবলমাত্র তার ইচ্ছার বহিঃপ্রকাশ, নাকি এই সিদ্ধান্তের পেছনে নাকি এই সিদ্ধান্তের পেছনে বড়সড় কোনো কারণ আছে? দেখা যাক সেটা। ভারত বিগত বেশ কিছু মাস ধরে বলে আসছে বাংলাদেশে স্বচ্ছ, মুক্ত এবং সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে হওয়া একটি নির্বাচনের কথা। আমেরিকা স্পষ্ট কোনো অবস্থান নিচ্ছিল না, ঝুলিয়ে রেখেছিল বিষয়টা। কিন্তু অতি সম্প্রতি আমেরিকা মনস্থির করে ফেলেছে ইউনূস একজন চূড়ান্ত ব্যর্থ প্রশাসক, সেটা বুঝেছে ট্রাম্প প্রশাসন। তিনি চেষ্টা করছেন নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি করে মৌলবাদী শক্তি অর্থাৎ জামায়াতের সরকার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাক, এটা একেবারেই চাইছে না আমেরিকা। আবার এই কথা ভারতেরও ভাবা গিয়েছিল বিএনপিকে সমর্থন দিয়ে কট্টর মৌলবাদের বিরুদ্ধে একটা মধ্যপন্থী সরকার তৈরি হোক বাংলাদেশে, অন্তত এটা চাইছিল ভারত। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এই দাবি কখনো ছাড়েনি। শুধু নিজে যে এই দাবি করে বসেছিল তাও নয়, আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে বোঝাবার প্রচেষ্টা চালিয়ে গেছে সমানে। সেই বোঝানোতে
শুধু বোঝানো ছিল না, চাপের রাজনীতিও ছিল। কি ছিল সেই চাপের রাজনীতি? সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে যদি চীনকে দমন করতে হয় তাহলে ভারতের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়। সে আমেরিকা কেন, কারো পক্ষেই সম্ভব নয়। সুতরাং চীনকে দমন করতে গেলে ভারতের বাংলাদেশ নীতিকেও সমর্থন দিতে হবে, কারণ বাংলাদেশের ওপর দিয়ে চলে গিয়েছে কিন্তু চীনের ওই যে বলে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প, আর তারই ফলশ্রুতিতে আমেরিকা আজ বাংলাদেশ নিয়ে যা ভারত চায় তাতে সহমত হয়েছে। গত কয়েকদিন ধরে ভারতের ইউনূস সরকারের বিষয়ে যে খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে, আপনারা দেখবেন তাতে সবাই প্রায় বহু জায়গাতে দু তিনটে বিষয় উঠে আসছে। একটা বিষয় হলো যে নির্বাচন হচ্ছে না, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। দ্বিতীয় সেটা হচ্ছে ইউনূস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেয়ার চেষ্টা করছেন। এবং এই সমস্ত কথাগুলো যে হচ্ছে সেটা এমনি আগেই বলেছি, এগুলো ওই বাতাসে ভাসা কথা নয়। ভারতের যে আমেরিকার রাষ্ট্রদূত, যিনি আবার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি আগে সেই পিটার লুট থেকেও এনার দায়িত্বটা বেশি। তো তিনি চাইছেন, তিনিও এই ব্যাপারে ভারতের সঙ্গে কথা মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এবং শুধু সেটাই নয়, শেখ হাসিনার সঙ্গেও শোনা যাচ্ছে আমেরিকার দূতের, ভারতে আমেরিকার দূত, এমনকি বেন ক্রিস্টেনসন যিনি ঢাকায় আছেন আমেরিকার দূত হয়ে, তাদের সাথে আওয়ামী লীগের কথা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে ফেরা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মহলেও একটা ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যে এই প্রশ্নটা উঠে এসছে, যদি শেখ হাসিনা আওয়ামী লীগ দলের ওপর থেকে অবস্থা যদি তুলে নেওয়া হয়, যদি তাদের ওপর থেকে স্বীকৃতি মানে নিষেধ যেটা রয়েছে সেগুলো যদি তুলে নেওয়া হয়, তাহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বাংলাদেশে ভোটে অংশগ্রহণ করবার মতো ক্ষমতা তার আছে কিনা, দলকে নেতৃত্ব দেবে কে? তাহলে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে একটা জিনিস বলতে আমি শুরু করেছিলাম, এই যে প্রতিবেদনের শুরুটা করেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরছেন, এবং এটাও বলেছি সামনের নির্বাচন স্থগিত হওয়ার 2-3 মাসের মধ্যেই, মানে বড় জোর মে জুন, তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন। কিন্তু তার আগেও ফিরতে পারেন। এই ফিরবেন, তিনি কিভাবে ফিরবেন এবং তিনি ফিরলেই তার উপরে যে মৃত্যুদণ্ড রয়েছে এইসবগুলো কি হবে? আমি অনেক রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আমাদের সাউথ ব্লকে যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে কোনো রকমভাবে, এই যে আমেরিকা খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশে এখন আইনের শাসন কিভাবে চলছে, আইনের শাসন বলে ওখানে কিছু নেই। সেখানে এখন শাসকের যে শাসন, শাসকের হুকুমে, শাসকের মতে চলে সেখানকার বিচার ব্যবস্থা। ফলে ইউনূসের পতন ঘটলে, ইউনূস যখন চলে যাবেন তার আগে কিংবা তার পরেও যে এখন রাষ্ট্রপতি একটি অর্ডিন্যান্স জারি করে তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে তার যে বিচার, সেই বিচারটাকে তিনি নস্যাৎ করে দেবেন, নেগেটিভ নালিফাই করে দিয়ে দেবেন তিনি। তো এই যে ব্যাপারটা রয়েছে, এটা যে কোনো মুহূর্তে হতে পারে। সুতরাং সেই মুহূর্তে শেখ হাসিনার দেশে না ফেরার, এবং ফিরলে তার যে না ফেরার কোনো কারণ নেই, এবং ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এটারও কোনো কারণ নেই, কারণ আইনগতভাবেই এগুলো তুলে দেওয়া হবে। সুতরাং এখন তাহলে আর যদি একটা প্রশ্ন এখানে এসে যায় যে এর বিরুদ্ধে এখন মাঠ পর্যায়ে যদি নির্বাচনটা খুব বেশি না পেছায়, তাহলে মাঠ পর্যায়ে কিভাবে
এই ব্যাপারগুলো কিভাবে নির্বাচনের মুখোমুখি হবে। তার জন্য আওয়ামী লীগ একটি দ্বিতীয় বিকল্প সেটাও তৈরি করে রেখে দিয়েছে। সেটা হচ্ছে এখানে কারো সম্ভাব্য নেতৃত্ব দিয়ে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রচার অভিযান শুরু করে দেয়া, সেটাও শুরু হয়ে গেছে। আমি একটা কথা প্রসঙ্গে আপনাদের বলেছি এখানে যে আওয়ামী লীগের যখন এই সরকার চলে যাবে, অন্তর্বর্তী সরকার, তখন একটা কথা উঠবে যে সেখানে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে কি ধরনের সরকার সেখানে আসতে পারে। সেখানে আমি বলেছি কেয়ারটেকার সরকার। কথা চলছে এই কেয়ারটেকার সরকারের প্রধান হয়েও শেখ হাসিনা ফিরে যাবেন দেশে। তার কারণ হলো আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এতদিন যে সরকার ছিল সেই সরকার অবৈধ, এবং এই সরকারের বিদায়ে বরং সংবিধানকে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন। কিন্তু এখানে একটা বিরোধিতাও চলছে যে দেশের মানুষের কাছে একটা যে গত 2024-এর যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের কথা মাথায় রেখে একটা মধ্যবর্তী পথ বার করার চেষ্টা হচ্ছে। এই মধ্যবর্তী পথটা হলো নির্বাচন হওয়ার আগে এই যে সরকার তৈরি হবে, শেখ হাসিনা সেই সরকারের প্রধান হতেই পারেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পদে না এসে তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে দায়িত্ব গ্রহণ করতে পারেন, এবং তারই অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা 3 মাস পরে হোক কিংবা তার কিছু সামান্য কিছু আগে পরে হোক, যেটাই হোক সেটা হবে। সুতরাং এখন এই পরিস্থিতিতে একটা পরিষ্কার জিনিস দেখা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ক্ষমতাতেও ফিরছেন। এই ব্যাপারে ভারত, আমেরিকা একমত হয়ে গেছে। সবথেকে বড় দুটো স্টেক হোল্ডার বাংলাদেশের ব্যাপারে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে আমেরিকা। যাতে আমেরিকার স্বার্থ এতদিন ধরে যেটা যে পদ দিয়ে ইউনুসকে দিয়ে যেসব কাজকর্মগুলো করে নেওয়া হয়েছে সেইগুলোর ব্যাপারেও সদিচ্ছা, সেইগুলো ভালোভাবে এবং কি বলবো সহৃদয়ভাবে সেগুলোরও আলোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। এমন একটা বোঝাপড়ার ভিত্তিতে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন। এই পর্যন্ত এইভাবেই ঠিক হয়েছে। আশা করা যায় যে মে-জুন মাসের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে আসবে। অনেকদিন ধরে রাজনীতিতে আওয়ামী লীগের কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব একটা সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে না। বরং শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন প্রতিরোধের একটি ডাক দিয়েছেন। আওয়ামী লীগ 2 পৃষ্ঠার বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল যে নো ভোট নো ভোট। অনেকে বলছেন তবে কি আওয়ামী লীগ বড় কোনো প্ল্যান করছে? অন্তত তাদের নিস্তব্ধতা সেটাই প্রমাণ করছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কি বাড়াতে পারে তারা? এই আলোচনাও চলছে। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে আলোচিত হচ্ছে বহু শীর্ষ নেতাকে মাইনাস করে ফেলা হয়েছে। এদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ নতুন করে পুনর্গঠিত হতে পারে, যার নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। কিন্তু প্রশ্ন হলো এর কারণটা ঠিক কি? বাংলাদেশের নির্বাচন এগিয়ে আসছে, সবকিছু ঠিক থাকলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা নিশ্চুপ রয়েছেন বেশ কয়েকদিন ধরে। বিভিন্ন সূত্র বলছে শীর্ষস্থানীয় নেতা বা মন্ত্রী, সাংসদ পর্যায়ের নেতৃত্ব অনেকে নেই। যারা ছিলেন তাদের কারণে দলের অনেক বড় ক্ষতি হয়েছে। 2009 থেকে 2024 পর্যন্ত যারা 300 আসনে এমপি ছিলেন, নেতৃত্বের দায়িত্ব ছিলেন, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ। এমনকি আওয়ামী লীগের ভিতরে আলোচনা রয়েছে যে বিগত 15.5 বছরে এমপি মন্ত্রী হয়েছেন তারা তাদের বেশিরভাগই দলটাকে বিতর্কিত করেছেন। অর্থাৎ আওয়ামী লীগের ভিতরেই আরেকটি আওয়ামী লীগ গড়ে তুলেছিল তারা, যে কারণে বিভিন্ন দল থেকে লোকজনকে এনে তাদের পরিধি বড় করেছেন। আর সেই বলয়ে যারা প্রকৃত আওয়ামী লীগ শুরু থেকে রয়েছেন তাদের বঞ্চিত করা হয়েছে। এর মধ্যে লক্ষণীয় বিষয়, চুপ রয়েছে আওয়ামী লীগ। অনেকে বলছেন চুপ থাকার ইঙ্গিত হলো তারা বড় কিছু পরিকল্পনা করছে। একদিকে শেখ হাসিনা, তিনি তো ভোট বয়কটের ডাক দিয়েছেনই, কারণ শেখ হাসিনার বিবৃতিতে বলা হয়েছে যে নো ভোট নো ভোট।
অন্যদিকে আওয়ামী লীগ বেশ ইঙ্গিতবাহী যে মন্তব্য করেছে বা যে বিবৃতি দিয়েছে সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি এখন সেটারই প্রস্তুতি নিচ্ছে? আওয়ামী লীগ একটি সিদ্ধান্ত নিয়েছে যেখানে 2.5 শতাধিক শীর্ষ নেতাকে সরিয়ে দিয়েছে। এমনকি এই খবর আসছে যেখানে আওয়ামী লীগের ওই নেতাদের মাইনাস করে পুনর্গঠিত হবে নতুন আওয়ামী লীগ। এমনকি এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একাধিক জায়গায় নাকি আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে, আর সেটা বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে। এই বিষয়টা নেতৃত্ব দিচ্ছে সজীব ওয়াজেদ জয়। এখান থেকে অনেকে বলছেন পরবর্তীকালে শেখ হাসিনা দলের দায়িত্বভার জয়ের ওপরই ছাড়বেন। জয়ই আগামী দল পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব নেবেন, সেটা স্পষ্ট। অনেকে আবার বলছেন যে ভুলগুলো আওয়ামী লীগ করেছে সেগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরে কি ক্ষমা চাইবে দল? ঠিক যেমনটা করেছিলেন নেলসন ম্যান্ডেলা নেতৃত্বে, যেখানে দক্ষিণ আফ্রিকায় দেখা গিয়েছিল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, যে কমিশনের মাধ্যমে সবাইকে সাধারণ ক্ষমার মধ্যে এনে একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করে নেলসন ম্যান্ডেলা পৃথিবীতে একটি অনন্য উদাহরণ তৈরি করেছিলেন। অনেকে বলেছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চাইলে তিনি সেই পথেই হাঁটতে পারতেন, কিন্তু সেই পথে তিনি হাঁটেননি। হিংসা বিদ্বেষ তৈরি হয়েছে দেশে। তবে এখন আওয়ামী লীগ কি করে সেটাই এখন দেখার, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, তারপরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। এখন শেষমেশ আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। বাংলাদেশে আমেরিকার নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন, তিনি 18তম রাষ্ট্রদূত। গত 9 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত ব্রেন ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা এবং সম্পদ বিষয়ক উপরাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। 2019 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশে এর আগে কাজ করেছেন তিনি। সেই সময় বাংলাদেশে যত কর্পোরেট সংস্থা রয়েছে সবগুলি তার চেনা, তার গ্রহণযোগ্যতা অত্যন্ত বেশি। এমনকি আওয়ামী লীগের সময় তিনি যেহেতু কাজ করেছেন, তাই তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদেরও ভালো করে চেনেন। কাজেই এর আগে মার্কিন রাষ্ট্রদূত যারা ছিলেন তাদের থেকে তিনি অনেকটাই আলাদা বলা যেতে পারে। সেক্ষেত্রে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। যদিও এখন বাংলাদেশে আওয়ামী লীগের শীর্ষ কোনো নেতাই নেই, কিন্তু কর্পোরেট সংস্থাগুলি রয়ে গিয়েছে। কিন্তু ঢাকায় নতুন রাষ্ট্রদূত আসতেই খানিকটা উৎফুল্ল দেখা যাচ্ছে আওয়ামী লীগের মধ্যে। কিন্তু কেন? ব্রেন ক্রিস্টেনসেন যে সময় কাজ করেছিলেন সেই সময় আমেরিকার সঙ্গে বড় বড় ডিল তিনি করেছিলেন। তবে সেক্ষেত্রে সরাসরি যে আমেরিকা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে কাজ করেছেন তা নয়। আমেরিকা যে বন্ধু রাষ্ট্রগুলি ছিল সেগুলিতেও তিনি কাজ করেছেন। পাশাপাশি চীনের সঙ্গে আমেরিকার ব্যারিকেড তৈরি করাতে তিনি সফল হয়েছেন। এমনকি চীন বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চাইলেও তা পারেনি। বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের পারিবারিক সম্পর্ক হয়নি, যেটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সেই সময় হয়েছিল। পাশাপাশি তার আমলে কাজ করে গিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত। এদিকে শেখ হাসিনা ঠিক সেই সময় যতগুলি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলি যথেষ্ট আত্মবিশ্বাসী। শুধু তাই নয়, বোঝাই যাচ্ছে ঢাকায় নতুন রাষ্ট্রদূত আসার পর থেকে তার মধ্যে নতুন করে আনন্দ উৎফুল্ল লক্ষ্য করা যাচ্ছে। তবে কি নতুন কোনো সমীকরণে এগোচ্ছেন শেখ হাসিনা? এমনিতেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল রয়েছে, অর্থাৎ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদিও শেখ হাসিনাও বিবৃতি দিয়ে জানিয়ে দেন যে নো ভোট নো ভোট, অর্থাৎ নৌকো চিহ্ন না থাকলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না কোনো আওয়ামী সমর্থক। এমনটাই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন শেখ হাসিনা, আর সেই বার্তাই তিনি দিয়েছিলেন। শুধু তাই নয়, অদ্ভুতভাবে যে সময় নতুন রাষ্ট্রদূত ঢাকায় এলেন তখন কানাঘুষো শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক একটা চাপ আসছে মোহাম্মদ ইউনূসের সরকারের ওপর। তবে অঙ্কটা কি এদিকে যাচ্ছে, যেখানে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, আর না করলে পরবর্তীকালে শেখ হাসিনার দল আন্তর্জাতিক ক্ষেত্রে দেখাতে পারবে যে একটি নির্বাচনে একটি রাজনৈতিক দলকে বাদ রাখা হলো। শুধু তাই নয়, বারবার প্রথম থেকে শেখ হাসিনা বিভিন্ন সাক্ষাৎকারে বলে এসেছেন এবং তার অডিও বার্তাতেও বলেছেন যে যদি আওয়ামী লীগের কোনো নেতা মন্ত্রী দোষ করে থাকে তাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হোক। কিন্তু গোটা দলটার ক্ষেত্রে কেন হবে, এই প্রশ্ন বারবার উঠেছে। তবে এক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে এগোয় সেটাই দেখার। পাশাপাশি নতুন রাষ্ট্রদূত এসে আদেও শেখ হাসিনার দলের জন্য কোনো শুভ বার্তা নিয়ে আসে কিনা সেটাও দেখার।